সমাধান পেয়ে ভাই ভীষণ খুশি হবে, ভাইয়ের খুশিতে সেও খুশি। এসব ভেবে সে মনে মনে হাসলো, কিন্তু হাসিটা ঠিকঠাক ভাবে ঠোঁটের কোণে ফুটে ওঠার আগেই মাড়িতে ব্যথা পেল। গতকাল থেকে মাড়ির ব্যথায় তার অবস্থা খারাপ। এই লজ্জার কথা আর কাকে বলবে সে? ভাবলেই তো নিজেরই হাসি পায়, কারণ এ বয়সে এসে তার নতুন করে দাঁত উঠছে। এই দাঁতের নাম আবার আক্কেল দাঁত। কোন বেআক্কেল এত দাঁতের না আক্কেল রেখেছে? কোন বেআক্কেল এই দাঁতের নাম আক্কেল রেখেছে তার জানতে ইচ্ছে করছে। সে বেআক্কেল লোকটা কি বেঁচে আছে? যদি থাকে তাহলে সেই লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করবে, বেআক্কেল একটা জিনিস রে, কোন বিবেকে আক্কেল নাম দিলেন কাকা? দিলেন ভাইব্বার নামটা দিতে ফেললেন না? আর পারলেন না তো এই আকামের দায়িত্ব আপনারে নিতে কইছে কেডায়? কিন্তু সেই লোককে কে খুঁজে পাবে? তার ব্যথাটা আগে কমুক, তারপর সেই লোককে খুঁজতে বের হবে সে। মনে মনে এসব ভেবে আশপাশ তাকিয়ে কোথাও কি আছে খুঁটিয়ে দেখলো। বড় সড়ো ঝকঝকে তত্ত্বকে ওয়াশরুম। আসলে মানুষের এত এত টাকা থাকলে যা হয়, নয়তো কে আবার হাগার জায়গায় এত টাকা খরচ করে? যতই টাকা খরচ করুক, ফেলে যায় তো ওই দুর্গন্ধযুক্ত মাল মশলা। ভাগ্যিস শাহরিয়ার ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছিল, নয়তো এত দামি ওয়াশরুমে হাগার শখ অপূর্ণই থেকে যেত। অবশ্য এজন্যই ভাইকে একদিন ট্রিট দিলে মন্দ হয় না। ভাই জিজ্ঞাসা করলে বলবে হাগার ট্রিট। আর এই বৃষের ট্রিটের আগে কেউ কাউকে দিয়েছে কি জানে না, তবে সে দিবে। বাংলা ইতিহাসে এই ট্রিট দিয়েই ইতিহাসের পাতায় নিজের নাম লেখাবে। পরের প্রজন্ম আগ্রহ নিয়ে জানতে চাইবে এই অদ্ভুত ট্রিটের আবিষ্কারককে। তখন অভিভাবকরা গর্ব করে বলবে, আমাদের গর্বিত দেশের গর্বিত এক সন্তান আজম আলী সৈকত। এদিকে ঘড়ির কাঁটা যে টিকটিক করে এগিয়েই চলেছে, সেদিকে কোনো হুঁশ নেই তার। সে এখনো ভাবনায় মশগুল, অথচ তার অনুপস্থিতিতে কেউ যে নিজের প্ল্যান সাকসেস করতে উঠে পড়ে লেগেছে সেটা হয়তো ঘুণাক্ষরেও টের পাচ্ছে না বেচারা। মোদ্দা কথা, সায়ন যদি জানে তাহলে তার কি করবে কে জানে। কারণ সায়ন কিছুক্ষণ আগে এক 5 তারকা রেস্টুরেন্টে খেতে পাঠিয়েছে তাকে। আদেশ অনুযায়ী এসে চেয়ারে বসে খাবার অর্ডার করার পরপরই অনুভব করলো এখনই ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। খাবার আসতে দেরি দেখে সে ওয়াশরুমে এসেছিল ব্যক্তিগত কাজ সারতে। আপাতত ইচ্ছে ছিল না ভাবনার জগতে বিচরণ করতে, কিন্তু অভ্যাসবশত ভাবনার জগতে ডুবে গেল। একের পর এক ভাবনা তার মস্তিষ্কে ঘুরতে লাগলো। ব্যক্তিগত কাজ সারতে বসে হঠাৎ তার স্মরণ হলো এ মুহূর্তে ওয়াশরুমে আসা ঠিক হয়নি। এলেও এতক্ষণ বসে সময় কাটানোর মানেই হয় না, কারণ সায়ন তাকে কড়া আদেশ করেছে ছায়াসঙ্গী হয়ে থাকতে, কিন্তু সেটা না করে সে ওয়াশরুমে এসে বসে আছে। এ কথা স্মরণ করে সে দ্রুত কাজ সারতে গিয়ে দেখলো পানি নেই। যা, এবার কি হবে? তাড়াহুড়ো সময় আজাইরা ভুল কাজগুলোই হয় কে জানে। সে কার থেকে যেন শুনেছিল বাইরে অনেক দেশেরই ওয়াশরুমে পানি থাকে না, তখন টিস্যুই একমাত্র ভরসা। এইটা কোনো কথা? এজন্য 5 তারকা রেস্টুরেন্টে ভালো লাগে না তার। যত বড় নামি দামি জায়গা সেখানেই নিত্য নতুন ঝামেলা। এর চেয়ে সাধারণ ল্যাট্রিন গুলোই ভালো। বদনা ভরে নিয়ে যাওয়া যায়, কাজ সম্পূর্ণ না হওয়া অবধি যে পানি যক্ষের ধনের মতো আগলে চোখের সামনে রাখা যায়। কিন্তু শহরে তো ল্যাট্রিন বললেও মানুষজন হাসে। অথচ এই পরিস্থিতি থেকে বাঁচার আর কোনো উপায় আছে? শহর যতই এগিয়ে থাকুক, কিছু কিছু ক্ষেত্রে গ্রামই ভালো। এখন সে কার কাছে পানি চাইবে? কাকে বলে এই বিপদের কথা? গ্রাম হলে তো এতক্ষণে চেয়ে চেয়ে বলা যেত, এই কলপারে কে আছিস, এক বদ্দি পানি দিয়ে যা। কিন্তু এখানে তো সে উপায় নেই। হ্যাঁ, টিস্যু আছে, কিন্তু এই কাজটা করেনি কখনো, জীবনে ভাবেনি এ কাজ করা লাগবে। সে আরেকবার চেক করে দেখলো পানি এসেছে কিনা। না, আসেনি। কতক্ষণ এভাবে বসে থাকবে? এই মুহূর্তে কাকে গালি দিবে বুঝে উঠতে পারলো না আজম। তবে তার ভাগ্য সুপন্ন বোধ হয় হঠাৎ পানি এলো। সে খুশিতে ডগমগ হয়ে কাজ সেরে বের হতে দেখলো বাইরে থেকে ওয়াশরুমের দরজা লক্ষণা। এ কাজ কে করলো? কার লুকোচুরি খেলার ইচ্ছে জাগলো? সে কতক্ষণ দরজার হাতল ধরে টানাটানি করেও কোনো সমাধান আনতে পারলো না। বাধ্য হয়ে দরজার থাবা দিয়ে ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না, খুললো না।
খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে এসেছে, তাও প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এ কথা স্মরণ হতেই তার বুক ধড়ফড় করতে লাগলো। দ্রুত পকেট থেকে ফোন বের করে একের পর এক কল করতে থাকলো সায়নকে, কিন্তু সায়নের কোনো খোঁজ নাই। সে পুনরায় কমোডের ঢাকনা নামিয়ে চেপে বসলো। তারপর ফোনটা নিয়ে দ্রুত গতিতে টাইপ করে সায়নকে ঘটনা জানালো, কিন্তু সায়ন মেসেজ সিন করছে না, কলও ধরছে না। কিছুক্ষণ আগেই তো কথা হলো, এই সময়টুকুর মধ্যে কোথায় গেল? গেল ফোনটা কোথায় রেখেছে? এখন কি হবে? এখান থেকে কিভাবে বের হবে? এ কথা ভাবতে ভাবতে তার কাল ঘাম ছুটে গেল। সে দর করে ঘামতে ঘামতে সেখানেই মাথা ঘুরে পড়ে গেল। শীতল খেতে খেতে এদিক ওদিক তাকাতে তাকাতে তার নজর বিদ্ধ সামনের একটা টেবিলে। সেখানে একটা ছেলে বসে আছে এবং একাই রাজকীয় ভোজ নিয়ে বসেছে, তবে একটা খাবারও স্পর্শ করছে কিনা সন্দেহ। শীতল তাকে দেখতে দেখতে এই ছেলেটা হঠাৎ মুখ উঁচিয়ে চোখ তুলে তাকালো। আচমকা চার চোখের চোখাচোখি হয়ে গেল, আর চোখ দেখে শীতল আচমকা ভীষণ গেল। কাশতে কাশতে আরেকবার দেখলো সামনে বসা সুদর্শন ছেলেটাকে। আচ্ছা, নীল চোখ দেখলো নাকি? কি আশ্চর্য! বাংলাদেশেও নীল চোখের মানুষ আছে? কই, কখনো দেখেনি তো। তবে অদ্ভুত রকমের সুন্দর ছেলেটার চোখ জোড়া। ছেলেটা কি বিদেশি নাকি বাঙালি? চেহারা দেখে অবশ্য মনে হচ্ছে বাঙালি, আর বিদেশের মিশেলে তৈরি। তাকে তাকাতে দেখে ছেলেটা কি মনে করে যেন শীতলের টেবিলের কাছে গেল। কাছে এগিয়ে আসায় শীতলও শিওর হলো ছেলেটা চোখাচোখি সত্যি সত্যি নীল। তবে সন্দেহ থেকে গেল লেন্স লাগানো নাকি আসল তা নিয়ে। নিজের ভাবনা ছেড়ে শীতল এবার ভ্রু কুচকে একবার বোনের দিকে তাকালো, তো একবার জুবাইরের দিকে। তারাও প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো ছেলেটার দিকে। তখন ছেলেটা হ্যান্ডশেক করতে করতে জুবাইরের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে হাসি মাখা মুখে বলল, হ্যালো, আমি ইয়াসিন খান। হাত বাড়ানো দেখে জুবাইরের উঠে দাঁড়িয়ে নিজেও ঠোঁটে হাসি ফুটিয়ে ছোট্ট করে উত্তর দিল, জুবায়ের। ক্যান আই জয়েন ইউ গাইস? এ কথা শুনে জুবাইরের একবার স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ মাথা নিচু করে খেতে ব্যস্ত। সে মূলত বুঝতে চাচ্ছে মানুষটা স্বর্ণ কিংবা শীতলের চেনা কিনা। তবে স্বর্ণ শীতলের মুখ দেখে মনে হচ্ছে না তারা চেনে না, আর তার খুঁজে খুঁজে এত অচেনা কাউকে সঙ্গে নিতে মন সায় দিচ্ছে না। তবে তার মুখ দেখে ইয়াসির যেন বুঝলো মনের ভাবনা। সে মলিন হেসে বলল, আজ আমার মেয়ের জন্মদিন। কাউকে নিয়ে যে জন্মদিন পালন করব সেই আপন জনটুকু আমার নেই। আমি একজন ট্যুরিস্ট, কিছুদিনের জন্য এসেছি মাত্র। তাই বলছিলাম কি যে... সে কথা শেষ করে শীতলের দিকে তাকিয়ে মলিন হাসলো। শীতলের খুব মায়া লাগলো জুবায়ের কিংবা স্বর্ণের আশায় না থেকে সে বলল, সমস্যা নেই ভাইয়া, আসুন আমরা একসাথে ডিনার সারি। সত্যি? সত্যি। শীতলের কথা ইয়াসির ওয়েটারকে ডেকে তার অর্ডারকৃত খাবারগুলো শীতলদের টেবিলে দিতে বলল। এত বারণ করেও শুনল না। স্বর্ণ এখনো একবারও চোখ তুলে তাকিয়ে দেখেনি। তখনই স্বর্ণের ফোনে সায়নের নাম্বার থেকে কল এলো। এতে স্বর্ণ একটু অবাকই হলো, তবে কল কেটে যাওয়ার আগেই রিসিভ হলো। রিসিভ করতেই সায়ন বলল, এখনো কি রেস্টুরেন্টে আছিস? তুমি কি? একদম ওয়াশরুমে আটকে গেছে, গিয়ে দেখ। মানে? গিয়ে দেখ হারামজাদা বেঁচে আছে নাকি পটল তুলছে। আজম ভাই চট্টগ্রামে? তোরা যে রেস্টুরেন্টে আছিস সেখানকার ওয়াশরুমে। এ কথা শুনে স্বর্ণ কল কেটে উঠে দাঁড়িয়ে জুবায়েরকে বলল, আমি না ফেরা অব্দি এক পাও নড়বেন না। আশা করি স্মরণ করিয়ে দিতে হবে না, আমরা এখন আপনার দায়িত্বে। হঠাৎ কঠিন সুরে বলা কঠিন কথায় জুবায়ের প্রচন্ড অবাক হলো, তবে অবাকের ভাবটুকু বুঝতে না দিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। এই কথা বলে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। আর যাওয়ার আগে একবার তাকে ইয়াসির মলিন সুরে বলল, আমার উপস্থিতি আপুটাকে বোধহয় পছন্দ করছে না। আমি না হয় উঠি। এই কথা শুনে শীতল হড়বড় করে বলল, না না, আপনি ভুল বুঝছেন। আসলে আমার আপু কম কথা বলে, তাই আর কি। ও, তবে আপুটা রাগী হলো। আপুটার ছোট বোন খুবই মিশুক দেখছে, চোখ নিয়ে বুঝি।
শীতল এবার বিস্ময় নিয়ে তাকাতে ইয়াসির হো হো করে হেসে উঠল। শীতল আরেক দফা অবাক হলো ইয়াসিরের কেজ দাঁত দেখে। মনে মনে একটু আফসোস হলো, তার বিশুদ্ধ পুরুষটা এভাবে হাসে না কেন ভাইবে। তবে এই পুরুষটার হাসি দেখে মনে হচ্ছে খুব ভালো একজন মানুষ। সে যে প্রাণ খোলা ভাবে হাসতে পারে তার মনে কি নোংরা থাকতে পারে? এ কথা ভেবে সে নিজেই হেসে আগ্রহ নিয়ে বলল, তার মানে আপনার চোখ কি সত্যি সত্যি নীল? হুম। খুবই সুন্দর, কিন্তু দেখে মনে হচ্ছে পুরোপুরি বাঙালি না। তবুও এত ভালো বাংলা বলতে পারছেন কিভাবে? আসলে বাংলাদেশে জন্ম হলেও বড় হয়েছি সুইডেনে। বাবা বাঙালি ছিল বোধহয়, বাংলার প্রতি আগ্রহ জন্মেছিল। তারপর একটু একটু করে শেখা। এখানে মাঝে মাঝে আসি কাজের ক্ষেত্রে। ও বলাই তো হলো না, আমি পেশায় সায়েন্টিস্ট। বলেন কি? আমার ভাইয়াও তো নামকরা সায়েন্টিস্ট। তাই নাকি? তা আপন ভাইয়ের নামটা কি জানতে পারি? অবশ্যই, ভাইয়ার নাম সোয়াইব শুদ্ধ। শুদ্ধ? শুদ্ধ শুদ্ধ না, এ নামে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। তবে কর্ম যখন এক, চিনে নিতে আর কতক্ষণ। তাদের এসব আলাপ জুবায়েরের কেন জানি পছন্দ হচ্ছে না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে সামনে বসা সুদর্শন পুরুষটাকে। তখন কিছু মনে না হলেও এখন কেন জানি খটকা লাগছে। কানে ঘন তাকে ঘন ঘন তাকাতে দেখেও ইয়াসির পাত্তা দিল না। নিজ হাতে শীতলের প্লেটে এটা ওটা তুলে দিতে দিতে গল্পে ডুবে রইল। এদিকে স্বর্ণ আসছে না দেখে কিছু বলতে গেলে ফোনের রিংটোন বেজে উঠল। জরুরি কল দেখে উঠে দাঁড়িয়ে একটু দূরে গেল কথা বলতে। তবে তার দৃষ্টি রইল শীতল আর ইয়াসিরের দিকেই। তাকে দেখে দেখে ইয়াসির এবার মুগ্ধ নয়নে তাকালো আপন মনে মাথা নিচু করে খেতে থাকা শীতলের দিকে। ছবিতে যেমন দেখেছিল তার থেকেও সুন্দরী এই মেয়ে। এমন একটা জলজ্যান্ত পুতুল নিজের কাছে থাকলে মন্দ হয় না। তবে পুতুলটাকে নিতে যে কাঠখড় পোড়াতে হবে তা বলার অপেক্ষা রাখে না। তবুও কষ্ট করে যদি এমন একটা প্রাপ্তি পাওয়া যায় তাহলে সেই কষ্ট করতে প্রস্তুত। এখন কথা হচ্ছে আজই তুলবে নাকি পুতুলটাকে। এই কথা ভাবতে ভাবতে ঘাড় ঘুরিয়ে সে তাকালো অদূরের টেবিলে থাকা তার লোকদের দিকে। সামান্য একটা ইশারায় মুহূর্তেই বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে ছেড়ে গেল চারিপাশ। যারা খেতে এসেছিল তারা বিরক্তিসূচক শব্দ করে নানান কথাবার্তা বলতে লাগলো। এদিকে তখনও আকাশ ফাটিয়ে মেঘ গর্জন করছে। বৃষ্টির তীব্রতা যেন দ্বিগুণ বেড়েছে। অন্ধকারে ভীত শীতল হাতের চামচ রেখে ইয়াসিরের উদ্দেশ্যে বলল, ভাইয়া আছেন? ফোন থাকলে লাইন অন করেন প্লিজ। এত অন্ধকার আমার একদমই ভালো লাগে না। কেন নয় সোনা? কি কি? এ কথা বলতে না বলতেই শীতল তার কাঁধের কাছে নরম কিছু স্পর্শ পেল। এরপর সুই ফুটানোর মতো কিছু অনুভব হতে সে নড়ে চড়ে উঠতেই ইয়াসির শক্ত করে তার মুখ চেপে ধরল। শীতল ঘুমানোরও সময় পেল না। তার আগেই নাকে রুমাল চেপে ধরতেই সে সেন্স হারালো। ততক্ষণে ইয়াসির লোকটা বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে জুবায়েরকে সেন্সলেস করে ফেলেছে। খেতে আসা অন্যান্য লোকরা যারা ফোনের লাইট অন করতে পেরেছে তাদের ফোন কেড়ে নিয়েছে। খানিকক্ষণ পরে বিদ্যুৎ এসে ততক্ষণে কালো পোশাকধারী লোকজন ভরে গেছে রেস্টুরেন্টে। এরা কারা, কেন এসেছে, এই নিয়ে সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে লোকগুলো কাউকে কিছু বলল না। হঠাৎ এসে হঠাৎ করে চলে গেল। একটা মেয়েকে সেন্সলেস করে তুলে নিয়েছে। সেই মেয়েটা আর কেউ নেই, চৌধুরী নিবাসের সবচেয়ে চঞ্চল প্রাণ, চৌধুরীদের চোখের মণি আর শুদ্ধ সোয়াইবের প্রাণ ভোমরা। ইয়াসির শীতলকে কোলে নিয়ে গাড়িতে উঠে বসতেই সেখানে পরপর দুটো আর্মির গাড়ি এসে থামলো। দপাদপ শব্দ করে তুলে একে একে নেমে এলো, ছুটলো রেস্টুরেন্টের ভেতরে। আর্মির গাড়ি দেখে পোশাকধারী লোকগুলো ততক্ষণে ভাগ ভাগ করে আর রেখে আড়ালে চলে গেছে। ওরা আর্মিদের ওপর খেয়াল রেখে ইয়াসিরদের বলল গাড়ির টান দিতে, কারণ জুবায়ের খেতে বসে ইয়াসিরকে সন্দেহ করছিল এবং নিখুঁতভাবে সে কাউকে ইনফর্ম করায় আর্মিরা এখন এখানে এসে হাজির।
বেচারা জুবাইর সব চেষ্টা করলে শেষ রক্ষা করতে পারলো না শীতলকে। ইয়াসির ওর গাড়ির ড্রাইভারকে গাড়ি টানতে দিতে বলে শীতলকে নিয়ে পেছনের সিটে আরাম করে বসলো। ইস, মেয়েটা এত সফট কেন? কোলে তুলে মনে হচ্ছে মাখন। উরুর উপর থাকা অবচেতন শীতলের আপাদমস্তক পরখ করে ইয়াসির হাসলো। পুরাই পুতুল একটা, দেখে মনে হচ্ছে সে সদ্য যৌবনে পা রেখেছে। অর্থাৎ মেয়েটাকে বন্দিনী করে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। যদিও ওর ভাইগুলো একটু ঝামেলা করতে পারে, ওসব সামনে নেওয়া যাবে। কথা ভাবতে ভাবতে ইয়াসিক শীতলকে বুকের সাথে চেপে ধরে নাক ডুবালো গলায়। জোরে শ্বাস টেনে পরপর একইভাবে শ্বাস টানতে লাগলো। কি যেন মিষ্টি একটা সুগন্ধ মেয়েটার গায়ে। সে এবার শীতলের ঠোঁটটা আঙুল দিয়ে স্লাইড করে বলল, আরও কিছুদিন মায়ের কোলে থাকার সময় দিতাম তোমাকে সোনা। আমি ভেবেছিলাম আমার মতো মানুষের কাছে আর কয়দিন পরে এসো। কারণ মানুষ যেমন ফুলকে ভালোবাসে, আমি তেমনভাবে নারীদের পছন্দ করি। কোনো নারীর শরীর পেলে আমার মাথা ঠিক থাকে না। এই জন্য ভেবেছিলাম সদ্য যৌবন না পরিপূর্ণ যৌবনতা হলে আমার কাছে আনতে। কেন জানো? কারণ এখন তুমি এবং তোমার সুন্দর এই বডিটা বড্ড নাজুক, বড্ড তুলতুলে। ধরতেও ভয় লাগছে, না জানি কতটা ব্যথা। বা ভয় নেই, আমি তোমাকে খুব যত্ন করব, খুব আদরে রাখবো। সেন্স ফিরে একদম জেতাজেতি করবে না, ওকে? ভদ্র মেয়ে হয়ে থাকবে। এভাবে তুলেছি বলে খবরদার কান্নাকাটি করার চিন্তাও করবে না। কেন করবে বলো তো? আমি কিন্তু ইচ্ছা করে এইসব করিনি, মোটেও না। বরং তোমার ভাইরাই আমাকে এইসব করতে বাধ্য করেছে। জানো, গতদিন আমার কোটি কোটি টাকার মাল পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। শাওন যা করেছে, কিন্তু শুদ্ধ যা শুরু করেছে, এরপর তোমাকে ছাড়ি কীভাবে বলো পাখি? শুধু শুদ্ধকে জব্দ করতে আমি আমার অগ্নিকন্যাকে চিনলাম না, হাতের কাছে পেয়েও ছুঁয়েও ছুঁলাম না। ভাবতে পারছো আমার প্রতি কতটা আসক্ত আমি? এটুকু বলে থামলো। তারপর শীতলের শুকনো ঠোঁটে চুমু এঁকে বলল, এই পাখি, চোখ খোলো। কবুল বলতে হবে তো, নাকি নাকি বিয়েটি ছাড়াই আমার মহলের রানী হবে? এদিকে কিছুক্ষণের মধ্যে শীতলের কিডন্যাপের কথা শুদ্ধর কানে পৌঁছে গেল। ল্যাব থেকে ফিরে ফ্রেশ হয়ে এসে কেবল খেতে বসেছে সে। প্রচন্ড ক্ষুধা লাগলেও খাওয়া হলো না তার, গলা দিয়ে কিছুই নামবে না। তাকে এভাবে উঠতে দেখে সিতারা বারবার জিজ্ঞেস করেও কিছু বলল না। বেসিংয়ে দ্রুত হাত ধুয়ে উঠতেই জরুরি কল এলো তার ফোনে। বাড়ির কাউকে আপাতত কিছু না বলে নিঃশব্দে এগিয়ে গেল দোতলার দিকে। ফোনের অপর পাশের ব্যক্তি কিছু বলছে আর শুদ্ধ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চুপ করে শুনছে। কিছুক্ষণ পর কল কাটতেই শাহজাদ চৌধুরীর কল ঢুকলো তার ফোনে। এই মুহূর্তে কল ধরার ইচ্ছে না থাকলেও ফোনটা রিসিভ করতে শাহজাদ চৌধুরী ব্যতিব্যস্ত হয়ে বললেন, স্তব্ধ আব্বা, শীতলকে? শুদ্ধ কথা বলছে না, তবে তার হাত মুঠো করে থমথমে মুখে তাকিয়ে আছে মেঝের দিকে। শুদ্ধকে কথা বলতে না দেখে শাহজাদ চৌধুরী পুনরায় বললেন, কি করব এখন? গাড়ির নং কিংবা ফোন নং কিছুই তো জানি না। আমি চট্টগ্রাম থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দিয়েছি। আমার মাথা কাজ করছে বাবা, কি করব বুঝতেছি না। এখান থেকে কেক অর্ডার করে দিচ্ছে, মেয়ে কিডন্যাপ হওয়ার খুশিতে সেলিব্রেট করেন। এছাড়া আপাতত কিছু করার আছে বলে মনে হচ্ছে না। সরি। এই পরিস্থিতিতে এমন ধরনের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন শাহজাদ চৌধুরী। কপালের ঘামটুকু মুছে তিনি নিজেকে ধাতস্থ করে বললেন, এখন কি রাগ দেখানোর সময় বাবা? সময় না? ও, তাহলে আপনি বরং ঠিক করে দেন কখন রাগ দেখাবো। বাবারে, আমার মেয়েটাকে পাচ্ছি না। কেন পাচ্ছেন না? রক্ষা করতে পারবেন না যখন, তখন নিয়ে গেলেন কেন? আমি বলেছিলাম নিয়ে যেতে। শুদ্ধ শান্ত কণ্ঠে ধারালো কথা শুনে শাহজাদ চৌধুরী কথার খেয়েই হারিয়ে ফেললেন। বুঝলেন এই ছেলেকে আপাতত থামানো যাবে না। ছেলেটা প্রচন্ড রেগে আছে, তাকে ঘাটাতে আরো পেকে বসতে পারে। তাকে শান্ত করতে হবে শীতলের কথা দিয়ে। তাই তিনি কিছু একটা ভেবে বললেন, ভুল করেছি, এবার কিছু একটা কর বাবা। আমি কথা দিচ্ছি শীতলকে পেলে নিজে দাঁড়িয়ে থেকে আগে তোদের বিয়ে সম্পন্ন করব।
এই কথা শুনে শুদ্ধের সারা শব্দ পাওয়া গেল না, তবে বেশ কিছুক্ষণ পর গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো। তাই যেন হয়। পরপরই কল কেটে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় ফের হয়ে সায়নের পার্টি অফিসে গেল। গিয়ে দেখে সায়ন ফোন কানে ধরে গালাগাল করছে কাউকে। গালির ধরন আর কথা শুনে বুঝলো আজমকে। তাকে দেখেও সায়ন থামলো না, সমানে বলে গেল, ওই তোরা আমি ওই রেস্টুরেন্টের ওয়েলকাম ড্রিঙ্কস গেলার জন্য পাঠিয়েছিলাম। তোরে বলছিলাম না সতর্ক থাকতে? বলছিলাম যে আমাদের পদে পদে বিপদ বলেও কাউকে বিশ্বাস না করতে। এতবার বলার পরও তুই একই ভুল কেন করলি? শহরের চাকচিক্য দেখে মাথা ঠিক ছিল না? তোরে পাঠিয়েছিলাম ওসব সাওয়া দেখতে? ওই খাঙ্কির বলা ওই। এখন তোর কোন বাপে আমার বোনকে এনে দিবে? আমার বোনের যদি কিছু হয় তাহলে তোর পিছন দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস না ঢুকিয়েছি তো আমার নামও শাওন না। আমিও দেখব কতটা লোট, কত পারি সারামজাদা। এ কথা বলে সায়ন কল কেটে ভাইয়ের কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, ভাইয়া আছি না, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা তো হতেই হবে। তবে এবার এই বাচ্চাটাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। যদি না পারি আমার নামে কুকুর পোষো। এ কথা বলে শুদ্ধ সায়নকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। তবে কোথায় গেল সায়ন জানে না। ভাই যে প্রচন্ড খেপেছে বুঝতে বাকি নেই তার। মায়াও লাগলো ইয়াসিরের জন্য। ও বেচারি জানে তো ঠিক কার কলিজায় থাবা বসিয়েছে? জানে না বোধহয়। জানলে কি এমন দুঃসাহস দেখাতো? সে কিছু একটা ভাবলো, তারপর শুদ্ধকে বলল, আচ্ছা ভাই, ইয়াসিরকে পেলে কি করবি? আমি কিন্তু আগেই শালাকে ধরে পটাপট চুমু খাবো। শালার কলেজে আছে, নয়তো দ্বিতীয়বার এক কাজ করে বল। যা করার করো, শুধু রাহত ডেড বডি আমাকে দিও। কি করবি? ওকে পেলে কয়েকটি দূরের আয়ু বেড়ে যাবে। ওকে ডান। এ কথা বলে সায়ন কল কেটে দিল রুবাবকে। কয়েকবার কল বাজতে বাজতেই কেটে গেল। রুবাবের থেকে কিছু তথ্য পেয়ে সায়ন আজকেই আজমকে পাঠিয়েছিল শীতল স্বর্ণের খেয়াল রাখতে। ক্যাম্পে তারা সুরক্ষিত হলেও বাইরে একদম না। আজমের কাজ ছিল সেভাবেই হোক তাদের সেফটি দেওয়া, এবং স্বর্ণ শীতলের বাইরে যাওয়ার কথাটা মেসেজে জুবায়ের রুবাবকে জানিয়েছিল। জুবায়ের হচ্ছে রুবাবের ক্লাসমেট। অনাকাঙ্ক্ষিতভাবে রুবাবের সাথে চট্টগ্রামের শপিং শপে দেখা হয় জুবায়েরের, এবং জানতে পারে অনেক ঘটনা। এরপর জুবায়ের, রুবাব, সায়ন শুদ্ধ মিলে প্ল্যান করে, কিন্তু সে প্ল্যানে জল ঢেলে তার আগে শীতলকে নিয়ে উধাও ইয়াসির। শীতল নিখোঁজ হওয়ার পর থেকে সিমেন্ট পাথর বনে বসে আছে। কাকে দোষ দেবেন, নিজেকে নাকি নিজের ভাগ্যকে? মেয়েটা কিডন্যাপ শুনে সিতারা ফোন করে যাচ্ছে তাই কথা শোনালো। বাদ যায়নি মেজো যাও। তার পাশে বসে শাহজাদ চৌধুরী শুদ্ধর সাথে কথা বলেছেন। উনি শুদ্ধ সব কথা শুনেছেন। সূক্ষ্ম একটা তাচ্ছিল্য ছিল শুদ্ধর কথার মাঝে। সত্যি তো, রক্ষা করতে পারবে না তো নিয়ে গেল কেন? কিন্তু ছেলেটাকে উনি বোঝাবে কিভাবে? এখানে আসার কারণ মোটেও এটা নয়, বরং এমন কিছু কারণ আছে যেগুলো উনি বুকের ভেতরে চাপা রেখেছেন। সেসব বুক চাপা ঘটনার ওপর বুকটাতে ক্ষতবিক্ষত করে প্রতিনিয়ত। মনে মনে এ কথা ভাবতে ভাবতে ওনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মারার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কয়েক মাস আগের ঘটনা। দিনটা ছিল সারাফাত চৌধুরী মায়ের প্রয়াতবার্ষিকী। ওই দেখ, সাদা পাঞ্জাবি ফিন্দা আছে, ওইটা সিতারা সুডু ফোলা। নাম সোয়াইব শুদ্ধ, নাম করা বিজ্ঞানী। ফিফারে আবার ছবি টবি বাইর হয়, মস্ত মস্ত জিনিস তৈয়ার করে। ফোলাটা দেখতে কেমন রাজা রাজা বাপ, তাই না? হেরা কিন্তু দুই ভাই। বড়টার নাম সায়ন, হে আবার রাজনীতির নেতা, পড়ালেখাতেও ভালো আসিল। আমাগো রীতার জুড়ি এই সায়ন। রীতা তো ক্লাসে ফেল করতো, পরে গফুর বেডার লগে পালাইয়া গেল। এখন মেসে ভাত রাইন্দা খায়। এই শরীর বহুত সুন্দর আসিল, তয় নিজের পায়ে কুড়াল নিজেই মারছে। কপালপুরি শুদ্ধ সায়নের মতন ফোলারে চোখে দেখতে পায়নি না, সে গেল ল্যাংড়া বাবার লগে। ওর বরের দিঘা মনে হয় কাছে ডাইক্যা দুখানা থাপ্পড় দিয়া ভিটামিনের ওষুধ কিনা দেই। তই যেডাই কোষ
আমগো সীতারার দুইটা ফোলা দেখতে যেরাম সুন্দর তেমনি তাগো বিবহার। এরাম যদি একখান নাচ জামাই পাইতাম। বাড়িবর্তী অনেক মেহমান বিদায় সাবধানে কথাগুলো বললেন 60 ঊর্ধ্ব বয়সী জয়নব বেগম। ওনার বয়সী আরো কয়েকজন সঙ্গে আছেন। উনি আশেপাশে তাকিয়ে হাতে থাকা টুথপিক দিয়ে মায়ের দাঁতগুলো খুঁচিয়ে নিলেন। দাঁতের ফাঁকে সুপারি ঢুকে গেলে খুব ব্যথা করে, তাই তখনই পান খান হাতে একটা টুথপিক রাখেন। উনি হাত কুচিয়ে শাহজাদ চৌধুরীর ডগায় থাকা চুল জিহ্বা দিয়ে পুনরায় বললেন, কদিন আগে আমার বড় নাতনি রুকাইয়ার লিগা সম্বন্ধ পাঠাইছিলাম, যে কোনো একজনের লগে বিয়ে দেওয়ানের লিগা। সাওয়াল দুইটার কেউ রাজি হয় নাই। কত টাকা যৌতুক নিব, যত যাই নিক দিমু মুই এডিও কইছিলাম। সীতারাকেও কত কইরা বুঝাইলাম, পরে শুনি ফোলারা নাকি এখন বিয়া করব না। তাগো নাকি বিয়ার বয়স হয় নাই, মানে কি কমু। আইজকালকার ফোলাগর কথা শুইনা হাসিও আহে, আবার দুঃখও লাগে। অথচ ওদের বয়সে আজমেরির বাপ সার সাওলের বাপ হইয়া গেছিল। জয়নব বেগমের কথা শুনে মহিলা মহলের হাসির রোল পড়ল। তবে এটা শোকের বাড়ি দেখে সকলে কোনো মতে হাসি থামড়ে নিলেন। ফিসফিস করে অন্যদেরও সমাধান দিয়ে দিলেন, কারণ কারিমুন্নেসা নাকি আরেক মহিলা আঙুলের ইশারা করে কাউকে দেখিয়ে বললেন, ওইটা কেডা? শাহাদতের ছোট মাইয়া না? মাইয়াটারে ছোট্ট দেখছিলাম, অহন দেখি মেলা বড় হইয়া গেছে। তা বিয়া শাদি দিবা না? মাইয়া ডাঙ্গর হইলে আর ঘরে রাখতে নাই। এ কথা শুনে রাবেয়া বানুসারের আঁচল থেকে তৈরি করা পান মুখে গুজে বললেন, আমি কিন্তু অনেকক্ষণ থেকে দেখতাছি মেয়াদা সীতারার ছোট পোলার পিছন পিছন ঘুরতাছে। পোলারা চোখ রাঙানি দিলেও সরতাছে না। কি বেশরম মিয়া। ওনার কথায় এবার বৃদ্ধাদের দৃষ্টি গিয়ে পড়লো অদূরে দাঁড়ানো শুদ্ধ আর শীতলের দিকে। তারা কিছু একটা নিয়ে ঝগড়া করছিল তখনও। তাদের দেখে জয়নব বেগম মুখ বাঁকিয়ে বললেন, যুগ যা খারাপ, খোঁজ নিয়া দেখো, তাগো মধ্যেও ইটিস পিটিস চলতাছে। শাহাদাতের বউডার কি কোনো আক্কেল জ্ঞান নাই? এই বড় মিয়াডারে চাচাতো বাইয়ের লগে এত মাখামাখি করতে দেয় কেন? আমরা মানুষ হই নাই? আমরা আমগো চাচাতো ভাই, মামাতো, ফুফাতো ভাই দেখলে মুখ লুকাই ফালাইতাম, এখন তাই করি। আর এখানকার সাল পালে পারে না কোলে মুদ্দে ডুইক্কা যাইতে। সি সি সি। উনি কথা বলে পাশ ফিরতেই দেখে সিমিন দাঁড়িয়ে আছে, তার হাতে শরবতের ট্রে। ওনাকে দেখে জয়নব বেগম একটু ঘাবড়ে গেলেও প্রকাশ করলো না। সিমিন ওনার কথা শুনে এমন প্রতিক্রিয়া দিল যেন কিছুই শোনেনি। বাড়িবর্তী মেহমান, এখন কথা বাড়ালে ব্যাপারটা অন্যরকম হবে। তাই উনি বিনয়ীভাবে সবার হাতে শরবতের গ্লাস তুলে দিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে রাবেয়া বেগম হঠাৎ ওনাকে আটকে দিলেন। তারপর গম্ভীর স্বরে ফিসফিস করে বললেন, সাদাত কি আহে নাই বউ? এসেছে খালাম্মা। তা স্বামীরাইকা এখানে থাকো কেন বাফু? আমগো সাদাত কি মেলা বুইরা হইয়া গেছে? তার কি কিছু লাগে না? তোমরা বউ মানুষ স্বামীর সব ভালো মন্দ খেয়াল রাখবা না? হেই যতই আর্মি হোক, বেড়া মানুষ তো দিনের পর দিন, মাসের পর মাস বাইরে পইরা থাহে। যদি ভুল পথে পাও ও বাড়াইয়া তখন কি করবা? সতীনের গড় কইরা ইচ্ছা আসেনি? ওনার কথা শুনে সিমিনের ইচ্ছে করলো মুখের উপর কিছু একটা বলতে, কিন্তু শ্বশুর বাড়ির লোক এবং বড় জায়ের বাবার বাড়ির মানুষ দেখে চুপ করে রইলেন। কিন্তু ওনার চুপ থাকা বৃদ্ধাদের বোধহয় সহ্য হলো না, তাই নরম ভেবে আরেকটু চটকাতে বললেন, আর হইছ তো দুই মাইয়ার মা, তা আর পোলাপান কি নিবা না? না, আল্লাহ আমার মেয়ে দুইটার আয়ু বাড়িয়ে দিক, তারা ভালো থাক। শোনো বউ, স্বামীরে হাতে রাখতে চাইলে স্বামীর লগে যাওগা। মাইয়াও বড় হইছে,
গায়ে গতরে ডাঙ্গর হইছে। পারলে বিয়া দিয়া দাও। শুধু মনে রাইখো তোমার জায়ের 2টা জুয়ান ফোলা আছে। জুয়ান ফোলাপান আগুন আর গিয়ের লাহান, এদের এক লগে রাখা ঠিক না। কখন কি হয় বলা যায় না, যুগ খারাপ। এখন আবার ডং কইরা বইল না ভাই বোন হেরা। শুনো, মায়ের পেটের না হলে ভাই বোন হয় না। এ কথা বলে উনি থামতেই কালিমুন্নেসা এবার আরেকটা কথার তীর ছুড়লেন। শোনো, আগে থেকে সাবধান হও বউ। আর যদি মনে মনে ভাইবা থাকো সীতারার পোলাগর জামাই বানাবা, তাইলে আর কি। তয় তোমার বড় মাইয়াটা একটু একটু ভদ্র হইলেও ছোট মাইয়াটা পুরাই উড়নচণ্ডী। ওই মাইয়ার থেকে সে তারা হ্যার পোলাগোলাইকা আরো ভালো বউ মাপাইব। বাইতে ভালো পোলা আসে দেখা তুমি কি হাগরে জামাই বানানোর পায়তারা করতেছ নি বউ? না করলে ছোট মাইয়াডারে সামলাও। ওই সেড়ি দেহি সীতারার পোলার পেছন ছাড়ে না। এইরকম বেসরম মাইয়া আগে দেখি নাই বাপু।